নমস্কার। গল্প পাঠে কস্তুরী চ্যানেলে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরণ্য কাব্য। আমরা মাঠাবুড়ো বাংলোতে কয়েকদিন হলেও গিয়েছি। বাংলোর পেছনে 200 হাতির মধ্যে দীর্ঘ মাঠাবুড়ো শৈলমালা। বনে আচ্ছন্ন উপত্যকার সমতলে খানিকটা জায়গা পরিষ্কার করে বন বিভাগের বাংলো। সেই ফাঁকা জায়গাটাতে বন বিভাগের লোকদের যত্নে কুলো আপেল, নাশপাতি, বোম্বাই আম, কাশির পেয়ারা প্রভৃতির গাছ লাগানো হয়েছে। এখন চারা গাছ চেরা শালকাঠের রেলিং দিয়ে ঘেরা। অদূরবর্তী মাঠা গ্রামের গরু ছাগল প্রভৃতির উপদ্রব থেকে রক্ষা করবার জন্যে। গ্রামের লোকসংখ্যা 50-60 ঘরের বেশি নয়। সবাই দরিদ্র, সবারই রাঙামাটির দেওয়াল দেওয়া খোলার ঘর। কেবল এক ঘর গৃহস্থের বাড়ি, পাথরের দেওয়াল। তারাই নাকি গ্রামের জমিদার, বাবু খেতাবধারী। বাড়ির ছেলেদের উপাধি বাবু। ওদের মধ্যে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তার নাম দর্পনারায়ণ বাবু। সে বনবিভাগের আর্দালি, 20 টাকা মাসিক বেতন। গভর্নমেন্টের দেওয়া কোড়ুল ঘাড়ে দর্পনারায়ণ বাবু বনবিভাগের রেঞ্জারের পেছনে পেছনে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। গ্রামের লোকের উপজীবিকা বন জঙ্গল থেকে কাঠ চুরি করে বাঘমুন্ডির হাটে বিক্রি করা। পাহাড়ের ওপর থেকে বেল, কেঁদ, পিয়াল, বুনো আলু, মিষ্টি ডুমুর, করঞ্জা প্রভৃতি বন্যফল সংগ্রহ করে আনা এবং বন্যজন্তু শিকার। আগে এই কাজে কোনো বাধা ছিল না। এখন বন বিভাগের কর্মচারীদের কড়াকড়িতে সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমরা বাংলোর সামনের মাঠে বেতের বড় বড় ইজি চেয়ারে শুয়ে গল্পগুজব করছিলাম। মিস্টার মিশ্র ফরেস্ট অফিসার ট্যুরে এসেছেন। তার সঙ্গে এসেছেন বাবু রতনলাল খাস্তগির, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত ও কেতাদুরস্ত লোক। আর আছেন বাঘমুন্ডি সার্কেলের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মিস্টার সরকার। ইনি নতুন চাকরি পেয়ে কাজে যোগ দিতে যাচ্ছেন 9 মাইল দূরবর্তী বাঘমুন্ডি নামক বনবেষ্টিত ক্ষুদ্র গ্রামে। কয়েক মাস হল বর্মা থেকে অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন জাপ অভিযানে তোড়ের মুখে। মিস্টার সরকার চা খেতে খেতে বলছিলেন তার বর্মা থেকে প্রত্যাগমনের রোমাঞ্চকর কাহিনী। 5 টাকা সের চাল কিনে সঙ্গের 9টি প্রাণী কোনো রকমে প্রাণ ধারণ করে এসেছিলেন এক এক থাবা ভাত খেয়ে। রাত্রে বন্য অঞ্চলে বাঘের উপদ্রব তাঁবুতে। পথে কলেরায় 1টি 2টি করে 6টি কাবার 9টির মধ্যে। ফাল্গুনের শেষ। বাংলোর পেছনে মাঠাবুড়ো পাহাড়ে করঞ্জা ফুল ফুটেছে। তার সুগন্ধ ঠিক জুঁই ফুলের মতো তীব্র। বাতাস মাতিয়েছে করঞ্জা ফুলের ঘন বাসে। রহস্যময় পর্বতারণ্যে বন্য কুক্কুটের ডাক এই খানিক আগেও শোনা যাচ্ছিল। আবার গভীর রাত্রে সেদিন শুনেছি অদ্ভুত কি এক জন্তুর আওয়াজ। কেউ বললে বাঘ, কেউ বললে সম্বর হরিণ। মিস্টার সরকার বললেন, এই জায়গাটা বড় চমৎকার। সত্যি বেশ অদ্ভুত ধরনের সিনারি। আমি বললাম, স্বপ্নলোকে বাস করছি কদিন, আবার কলকাতা গিয়ে আপিস করতে হবে, সেই ভয় কাঁটা হয়ে আছি। মিস্টার মিশ্র বললেন, কাল আপনাকে মাঠাবুড়ো পাহাড়ের ওপরকার বনে নিয়ে যাব। কত রকম ফুল ফুটেছে দেখবেন এই সময়। মিস্টার সরকার বললেন, আমিও যাব। আমি বললাম, আপনি কাল কাজে জয়েন করবেন না? না, আমার জিনিসপত্র এখনো বলরামপুর থেকে আসেনি। কিন্তু এরপরে আপনি বাঘমুন্ডি যাওয়ার মোটর পাবেন না। মিস্টার মিশ্র তো কাল চলেছেন। মিস্টার মিশ্র বললেন, হ্যাঁ, কথাটা খানিকটা ঠিক, তবে আমি কাল কখন যাব বলতে পারি নে। দ্যাট ডিপেন্ডস। পুরুলিয়া থেকে যদি তার আসে তবে, নয়তো পরশু সকাল। হঠাৎ মিস্টার সরকার উৎকণ্ঠ হয়ে বললেন, ও কি ডাকছে বনে, ভীষণ আওয়াজে? আমি হেসে বললাম, তাই তো, কি বলুন তো? আমি কিছুই বুঝছি না, কি ওটা? মিস্টার মিশ্র বললেন,
প্রাগৈতিহাসিক ব্রন্টোসরাস নয়, নাথিং মোর দ্যান আ বার্কিং ডিয়ার। মিস্টার সরকার বিস্মিত হয়ে বললেন, বার্কিং ডিয়ার? অমন শব্দ! ও যে পাহাড় বন ফাটিয়ে দিচ্ছে আওয়াজে। আমি হেসে বললাম, ও আপদ ওই রকম করে। মিস্টার মিশ্র চাকরকে ডেকে আরও কয়েক পেয়ালা গরম চা আনতে বললেন। বেশ লাগছিল এই চমৎকার রাত্রিটি। যদিও দিনে বেশ গরম, শুকনো শালপাতার গন্ধ মেশানো ও করঞ্জা পুষ্পের সুবাসে ভরা নৈশ বাতাস বাংলাদেশের অগ্রহায়ণ মাসের রাত্রির মতো ঠান্ডা। আমরা কেউ কম্বল, কেউ আলোয়ান গায়ে দিয়ে বসেছিলাম। আমি বললাম, বর্মা থেকে ফেরবার পথে পাহাড় জঙ্গলের দৃশ্য কেমন দেখলেন মিস্টার সরকার? ওহ, ছিন্দুইন নদী পার হয়ে মণিপুরের পথে যে অপূর্ব পাহাড় বনের দৃশ্য, তেমন দৃশ্য হঠাৎ চোখে পড়ে না। অনেক বড় বড় সাহেবের মুখেও আমি একথা শুনেছি। যারা অনেক বেরিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, তারাও বলেছে, ভগবানের তৈরি দুনিয়ার একটা ভালো জিনিস যদি কেউ দেখতে চায়, তবে যে ভ্রমণ করতে ইচ্ছুক, যার বুকে সাহস ও উৎসাহ আছে, সে যেন মণিপুর বর্মা রোড ধরে ছিন্দুইন নদী পর্যন্ত যায়। চোখ সার্থক হবে। যদি পয়সা খরচ করে, পয়সাও সার্থক হবে। ভৃত্য সবাইকে গরম চায়ের পেয়ালা দিয়ে গেল। আমাদের পরামর্শ হচ্ছিল, আগামীকাল যদি পুরুলিয়া থেকে মিস্টার মিশ্রের তার না আসে, তবে বিকেলে মিস্টার সরকারকে নিয়ে নাগটিটারের ফরেস্টে সবাই মিলে টি পিকনিকে যাওয়া যাবে। মিস্টার মিশ্র বললেন, বাঘমুন্ডিতে বড্ড কষ্ট হবে আপনার মিস্টার সরকার। ছোট্ট গ্রাম, একটিও বাঙালি নেই, থাকবার ঘর পাবেন না। ডাক বাংলো আছে বটে, কিন্তু তাতে কদিন থাকবেন? রান্না করবে কে? নানা অসুবিধে। সভ্যতার মুখ দেখতে পাবেন না। পাহাড় জঙ্গলের মধ্যে বাস। মিস্টার খাস্তগির বললেন, থাকবার যতদিন ঘর জোগাড় না হয়, ততদিন উনি ডাকবাংলোতেই থাকবেন। সে ঠিক করে রেখেছি। ভদ্রলোকের ছেলে, যাবেন কোথায়? গাছতলায় তো উঠতে পারেন না। মিস্টার খাস্তগির মিস্টার সরকারের ওপরওয়ালা অফিসার। মিস্টার সরকার কৃতজ্ঞতা দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন, সে আপনার দয়া। যাতে ফ্যামিলি আনতে পারি, এই ব্যবস্থাটা করে দেবেন, নয়তো বড় কষ্ট হবে। মিস্টার মিশ্র বিস্ময়ের সুরে বললেন, ফ্যামিলি? না মশাই, আমি আপনাকে সে পরামর্শ দিই নে। কেন? না, এসব বেখাপ্পা জায়গায় কেউ ফ্যামিলি আনে? আনছি কি আর সাধে? নিতান্ত পেটের দায়। যাই হোক, আমার পরামর্শ অন্যরকম। এই কোন হ্যায়? দেখা গেল একটা বাইরের লোক রাস্তার উপর থেকে চলে এসে বাংলোর হাতায় ঢুকল। মিস্টার মিশ্রের প্রশ্নের উত্তরে সে আরও কাছে এসে এক লম্বা সেলাম দিলে সবাইকে। তারপর এগিয়ে এসে মিস্টার মিশ্রের হাতে একখানা চিঠি দিলে। মিস্টার মিশ্র চিঠিখানা দেখে বললেন, এ তো বাংলা চিঠি দেখছি। আমি তো পড়তে পারবো না। এই নিন, পড়ুন। কে লিখল চিঠি? আমার হাতেই চিঠিখানা দিলেন। আমি খুলে দেখলাম বাঁকা মেয়েলি হাতে লেখা কটিমাত্র ছত্রে লেখা চিঠি। তাতে লেখা আছে, আমার স্বামী উপানন্দ মণ্ডল মৃত্যুশয্যায়। কয়দিন হইতে জ্বর আর ছাড়িল না। জ্ঞান নাই। একা আমি যে কি করিব বুঝিতে পারি নে। আমার হাতে টাকা পয়সা নাই। একজন লোক নাই যে আমার কথা বুঝিতে পারে। এই চিঠি দিলাম। বাঙালি বাবু হইলে চিঠি পড়িয়া দয়া করিয়া আসিয়া আমার স্বামীকে বাঁচান। ইতি দুঃখিনী, উপানন্দ মণ্ডলের স্ত্রী। আমি উত্তেজনায় চেয়ার ছিঁড়ে উঠে দাঁড়াই। মিস্টার খাস্তগির বললেন, কি হল? কোথাকার চিঠি? ব্যাপার কি? আমি চিঠি পড়েই সকলকে শোনালাম। মিস্টার মিশ্র জিজ্ঞেস করলেন, কোথাকার চিঠি? কোন জায়গা থেকে আসছে? বাকি সকলেই হতবুদ্ধি। হঠাৎ মনে পড়ল, পত্রবাহক তো এখানে সশরীরে উপস্থিত। তাকে জিজ্ঞেস করা গেল কথাটা। সে বললে, বাঘমুন্ডি সে। আমি বললাম, এ বাবু কে? কন্ট্রাক্টর কা কিরানি? কোন কন্ট্রাক্টর?
फॉरेस्ट इजारदार, वो कॉन्ट्रैक्टर वहाँ पर नहीं रहता है। किरानी बाबू उनको काम दिखता था। आज 7 रोज से बाबू बीमार पड़ा और मिस्टर मिश्र बोलें, बुझते पेरेছি, लोचनलाल कन्ट्राक्टरेर बुझनदार। सबाई घासेर आटी ओजन करे, प्रेसे आटी बाँधाय, सामान्य 20-30 टाका माइने पाय। ओखाने बाঙালি तो आर केउ नेই। मिस्टर खास्तगीर बोले उठलेन, चलुन सबाई, एकटी बाঙালি परिवार विपन्न এই বিদেশি বিভুঁইয়ে। লেটাস। মিনিট 20 মধ্যে সকলে তৈরি হয়ে মিস্টার মিশ্রের মোটরে এসে উঠলাম, সঙ্গে সেই পত্রবাহক। রাস্তার মাঝে মাঝে বন জঙ্গল বেশ ঘন স্থানে স্থানে। ডান দিকে দীর্ঘ মাথাবড় শৈলমালা আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। বনে বনে করঞ্জা ফুলের সুবাস। উঁচু নিচু পথে শোভা নদী পার হয়ে রাত 8:30টার মধ্যে বাঘমুন্ডি পৌঁছে গেলাম। পত্রবাহক নিয়ে গিয়ে তুলল এক খোলার বাড়িতে। বাড়ির সামনে একটা খুব বড় কুসুম গাছ। বাড়ির মধ্যে থেকে কান্নার শব্দ শুনে আমরা মোটর থেকে না পারি নামতে, না পারি হাত পা কোলে করে বসে থাকতে। মিস্টার মিশ্র হাঁক দিয়ে বললেন, কে আছেন বাড়িতে? মোটরের হর্ন বাজানো হলো। 2-3টে ওদেশি লোক কোথা থেকে জুটল এসে মোটরের কাছে। মিস্টার মিশ্র তাদের বললেন, এখানে এক বাঙালি বাবুর অসুখ। ওরা সাহেবী পোশাক পরা সব লোক দেখে থতমত খেয়ে গিয়েছিল। সেলাম দিয়ে সংক্ষেপে বললে, ও বাবু মার গিয়া। আমরা সবাই প্রায় একসঙ্গে বলে উঠলাম, সে কি, কখন? বেলা 3 বাজে। সৎকার হয়েছে? নাহি বাবু। লাশ কোথায়? बाड़ी में अभी तक है। क्या करे बाबूजी, हम लोग तो मुसलमान हैं, बाঙালি हिंदू के लाश कौन ले जाएगा? পত্রবাহকটির কথা আমরা ভুলে গিয়েছিলাম। সে বাড়ির ভেতর থেকে এসে আমাদের বললে, মাহিজি ডাকছেন আপনাদের। বাড়ির মধ্যে গিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা বড়ই করুণ। খোলার ছোট বাড়ির মধ্যে 2-3খানা আলোকবিহীন ঘর। একটা ঘরের দাওয়ায় 2-3টি ছোট ছোট ছেলে মেয়ে বসে কাঁদছে। ঘরের মধ্যে উঁকি মেরে প্রথমটা ভালো দেখতে পাওয়া গেল না। তারপর দেখি দড়ির খাটিয়ায় কে যেন শুয়ে আছে। তার পাশে মেজের ওপর বসে একটি মেয়ে কাঁদছে। বিহারের পল্লীগ্রামের ঘর। ভালো আলো বাতাস আসবার ব্যবস্থা নেই এইসব ঘরগুলোতে। খোলার দোতলা করবে অথচ উপযুক্ত পরিমাণে জানলা থাকবে না। আমাদের দেখে মেয়েটি আরও চিৎকার করে কেঁদে উঠল। ওই অসহায় সদ্য বিধবার কান্না যেন আর্তনাদের মতো শোনাল। তার মধ্যে স্বামীর জন্যে শোক কতকটা নিশ্চয়ই আছে, তার চেয়েও বেশি আছে নিজের কি উপায় হবে তার জন্যে আতঙ্কবোধ। আমরা যে কজন উপস্থিত আছি সেটা খুব ভালো করেই বুঝলাম, বাঙালি বিহারি সবাই। মিস্টার খাস্তগীর বললেন সান্ত্বনার সুরে, কাঁদবেন না মা, আমরা যখন এসেছি তখন সব ব্যবস্থা হচ্ছে। মিস্টার মিশ্র ঘরের মধ্যে উঁকি মেরে দাওয়ায় এসে দাঁড়িয়ে বললেন, ও সো ভেরি স্যাড। আমাদের আসতে দেখে 2-5টি লোক বাড়ির মধ্যে ঢুকল। এতক্ষণ কেউ ছিল না। মিস্টার মিশ্র তাদের ধমক দিয়ে বললেন, বাঘমুন্ডি গ্রামে কি এমন একজন মেয়ে মানুষ নেই যে এই বিপদের সময় এখানে এসে দাঁড়িয়ে একটু সান্ত্বনা দেয়? শুধু পয়সা করতেই এসেছে সব এখানে, মনুষ্যত্ব শেখেনি। এখানে বেশিরভাগ লোক মুসলমান। আড়া জেলা প্রভৃতির জায়গা থেকে এসেছে বন্যপালা কেনাবেচা করবার জন্যে। ছোট্ট গ্রাম, তবে বন্যপালার মস্ত বড় হাট বসে এখানে ফি সোমবারে। এই ব্যবসা উপলক্ষে অনেকগুলি বিদেশি লোক এখানে এসে বাস করছে। অনেকেই খোলার ঘরদোরও বানিয়েছে। নিজেরা থাকে, আবার ভাড়াও দেয়। হিন্দুও এদের মধ্যে অনেক। সত্যই রাগ হয় বটে। এই লোকগুলো কি রে বাবা, কেউ নেই ওর আত্মীয় স্বজন এখানে। সদ্য বিধবা একটি মেয়ে স্বামীর মৃতদেহ আঁকড়ে পড়ে আছে বিদেশ বিভুঁইয়ে। এ অবস্থায় তাকে সান্ত্বনা দিতেও তো 2-4টি স্থানীয় মেয়ে ছেলের আসা উচিত ছিল। শুনলাম নাকি এসেছিল। একেবারে যে আসেনি তা নয়,
কিন্তু এই ভদ্রলোকের মৃত্যু হয়েছে বেলা ৩টের সময়, আর এখন রাত ৯টা। ৬ ঘণ্টা ধরে কে বসে থাকবে এখানে? বাড়িঘরের কাজকর্ম সকলেরই আছে নাকি? এই যুক্তি অকাট্য, কাউকে দোষ দেওয়া যায় না। যদি দোষ দিতে হয় তবে মেয়েটির অদৃষ্টকে। আমি বললাম, মা, কান্নাকাটি করে আর কি করবেন? যা হবার তা হয়ে গেছে। এখন সৎকার করবার ব্যবস্থা করতে হবে সকলের আগে। একটু বাইরে আসুন, আমরা জিজ্ঞেস করি। মেয়েটি বাইরে এসে দাঁড়াল। কপাল কুটেছে, ঢিবি হয়ে ফুলে আছে কপালটা। বয়স ২৩-২৪ কি বড়জোর ২৫-এর মধ্যে। আধময়লা শাড়ি পরনে, রাত্রি জাগরণে এবং দুশ্চিন্তায় মুখ শীর্ণ। তবুও কেমন মনে হয় মেয়েটি একসময় নিতান্ত খারাপ ছিল না দেখতে। রং ময়লা নয়, বরং ফর্সাই। হাতে দুগাছা সরু রুলি, গাছ কতক কাঁচের চুড়ি। ওর চোখে মুখে গভীর নিরাশা আঁকা রয়েছে। অবলম্বনহীন নিঃসম্বল জীবনের আতঙ্ক ওর মুখের প্রতিরেখায়। মিস্টার খাস্তগির ও আমার প্রশ্নের উত্তরে ওদের ঘটনা যা জানা যায় তা এই যে ওর স্বামী উপানন্দ মণ্ডল এখানে ফরেস্ট কন্ট্রাক্টরের কেরানি। লোচনলাল কন্ট্রাক্টর বড় লোক, তার বহু জায়গায় ওরকম কত লোক মাইনে করা আছে। সে নিজে থাকে ধানবাদে, এখান থেকে বহু দূর। তাও এক জায়গায় থাকে না, আজ আছে কলকাতায় তো কাল গেল খড়গপুর। উপানন্দ মণ্ডলের বাড়ি পুরুলিয়ার কাছে কি গ্রামে, কিন্তু মেয়েটির বাপের বাড়ি নদিয়া জেলায়। আজ 10 বছর বিয়ে হয়েছিল, ওই 3টি সন্তান তার ফল। বাপের বাড়ির অবস্থা খারাপ, শ্বশুর বাড়িতেও এক বৃদ্ধ জেঠ শ্বশুর ছাড়া আর কেউ নেই। চাকরি না করলে যদি সংসার চলবে, তবে এত দূরে পাণ্ডববর্জিত স্থানে পাহাড় জঙ্গলের দেশে কেউ আসে চাকরি করতে? বললাম, বাপের বাড়িতে কে আছে? সৎ মা ও 2টি বইমাত্র ভাই। বাবা বেঁচে? তাহলে কি আজ? বলেই মেয়েটি ডোকরে কেঁদে উঠল। ওর এই কান্নার মধ্যে একটা অসহায় সুর ফুটে উঠল বেশি করে। সেটা ততটা আধ্যাত্মিক নয় যতটা আধি ভৌতিক। সংক্ষেপে সব বোঝা গেল। হাতে এমন পয়সা যার নেই যে কাল কি খাবে, তার আধ্যাত্মিক ক্রন্দনের সময় এটা নয়। তার স্বামী স্ত্রীর মধ্যে যত গভীর দাম্পত্য প্রেম থাকুক না কেন। মিস্টার খাস্তগির আমাদের ইংরেজিতে বললেন, শেষকালে মৃতদেহ কি আমাদেরই বইতে হবে নাকি? বললাম, গতিক দেখে তাই মনে হচ্ছে। এখন এত রাত্রে, সকাল 3টে থেকে সারা রাত মরা পড়ে থাকবে বাড়িতে? সে হয় না। আমাদের মোটর আসতে দেখে এবার অনেক লোক জড়ো হয়েছে বাড়ির উঠোনে ও বাড়ির সামনে। তাদের কাছে খবর নিয়ে জানা গেল পথে শোভা নদী পার হয়ে এসেছি, ওরই ধারে শ্মশান। তবে বর্ণ হিন্দু বলতে যা বোঝায় তা বাঘমুন্ডি গ্রামে নেই। সুতরাং বর্ণ হিন্দু সৎকার প্রথা এখানে যথাযথভাবে পালন করা হয় না। যেখানে যার খুশি সৎকার করে। এত রাত্রে সেই শোভা নদীর ধারে যেতে হবে? সে এখান থেকে 3 মাইলের কম নয়। মিস্টার মিশ্র বললেন, লাশ আমার মোটরে তুলুন, আমার আপত্তি নেই। চলুন নদীর ধারে। এই প্রস্তাবে আমরা আপত্তি জানালাম। ওর আপত্তি থাকতে না পারে, কিন্তু হয়তো ওর স্ত্রীর আপত্তি থাকতে পারত। ওর এই উদারতার সুযোগ নেওয়া উচিত হবে না। ঝোঁকের মাথায় অনেকে অনেক কিছু বলে বই কি। সে রাত্রে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠত না। কিন্তু ভুবনেশ্বর বাড়ুজ্জে বলে একটি মানভূমবাসী লোককে পাওয়া গেল হঠাৎ ভিড়ের মধ্যে। তাকে স্থানীয় বন্য লোকের ভিড় থেকে চিনে নেওয়া অসম্ভব হতো, যদি না ওদের মধ্যে কেউ বলে উঠত ওর দিকে আঙুল দেখিয়ে, এ বেরাম্ভন আছে। কে ব্রাহ্মণ আছে? কই? একজন কালো ভূতের মতো লোক সলজ্জভাবে ভিড়ের মধ্যে থেকে বার হয়ে এসে একপাশে দাঁড়াল। অতি ময়লা, 8 হাতি মোটা কাপড়, ধুলোমাটি লেগে রাঙা হয়ে গিয়েছে কাপড়খানা। রাস্তার কুলির কাজ করে কিনা কি জানি। অতি গরিব ব্যক্তি। তাকে জিজ্ঞেস করা হলো, সৎকার কোথায় হয়? সে বললে, সেই নদীটির ধারে বালিয়ে, অর্থাৎ
শোভা নদীর ধারে, বালির ওপর। সে যেতে রাজি আছে। বিস্মিত হলাম যে সে কোনো পয়সার দাবি করলে না। সৎকারান্তে পরদিন তাকে কিছু বকশিস দিতে গেলেও সে প্রথমটা নিতে চায়নি। এটাও বুঝেছিলাম তার এই প্রত্যাখ্যান মৌখিক নয়, আন্তরিক। শোভা নদীর ধারে সেই চিতা সাজিয়েছিল, ঘন ঘন কাঠ জুগিয়েছিল। অবশ্যই আমরা মৃতদেহ নিজেরা বহন করলেও কাঠ মোটরে নিয়ে গিয়েছিলাম। তবে বড্ড বকে এই মাত্র ওর দোষ, কিন্তু অক্লান্ত কর্মী, কাজে ফাঁকি দিতে জানে না। সারা রাত শোভা নদীর তীরবর্তী বনভূমি থেকে শুকনো শালের ডালপালাও তাকে সেই রাত্রে সংগ্রহ করে আনতে হয়েছিল। কৃষ্ণা দ্বাদশীর ক্ষীণ চাঁদ যতটুকু ম্লান জ্যোৎস্না দান করলে শোভা নদীর বালির চরে, তাতেই শেষ রাত্রে আমরা আমাদের কাজ সমাধা করে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মোটরে উঠে আবার বাঘমুন্ডি ফিরে এলাম। মেয়েটির ঘরদোর ওরই মধ্যে বেশ সাজানো। বিদেশি গেরস্তালি পাতিয়েছিল বেশ একটু সাজিয়েই। মেয়েটির হাতের কারিকুরি, নিজের হাতে বোনা উলের কুকুর, পতি, পরম গুরু ইত্যাদি দেওয়ালে টাঙানো আছে কাঠের ফ্রেমে বাঁধানো অবস্থায়। সরস্বতী, মা কালীর ছবি, একখানা ক্যালেন্ডার, খানকতক টাঙানো ধুতি একটা আলনায়, দুটো টিনের তোরঙ্গ একটা কাঠের বেঞ্চিতে বসানো ঘরের একদিকে, অ্যালুমিনিয়ামের ছোট ডেকচি একটা, সাজা পানের ডিবে ঝকমক করছে। কষ্ট হলো ভেবে এই গৃহস্থালি ভেঙে যাবে আজই। যে ভিত্তির ওপর দাঁড়িয়েছিল এই দুদিনের বাসা, তা আজ টলেছে। কত গৃহস্থালির এই একই দুঃসময় ইতিহাস প্রত্যক্ষ করেছি। মেয়েটির নাম কি জানি নে। পতি পরমগুরু বোনা ছবির তলায় লেখা আছে শৈলবালা দেবী। বোধহয় ওই নামই হবে ওর। শৈলবালা খুব কাঁদলে আমরা ফিরে এলে। এইবার আমাদের বকুনির ফলে জন্দুই স্ত্রীলোক দেখলাম ওর কাছে রাত্রে ছিল। আমাদের পরামর্শ সভা বসল। মিস্টার মিত্র বললেন, এখন কি করা হবে বলুন। আমি গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, হাতে কি আছে আপনার? জানা গেল গোটা 2 টাকা ছাড়া কিছু নেই। অসুখের জন্যে সব খরচ হয়ে গিয়েছে। তার উপর স্থানীয় মুদির দোকানে 18-19 টাকা দেনা। 2 মাসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা হরদম তাগাদা দিচ্ছে। আমি বললাম, আপনার বাপের বাড়িতে খবর দেব? এখন কান্নার সময় না, ভেবে বলুন। সেখানে কোথায় যাব? সৎ মা ও 2 বইমাত্র ভাই, তারা আমাকে স্থান দেবে না। শ্বশুর বাড়িতে খবর দিন তবে। এক বুড়ো জেঠ শ্বশুর আছেন, তিনি একা থাকেন, রান্নাবান্না করেন, খান। কৃপণ? তা নয়, গরিব। 2 ছেলে ও 2 নাতি মারা গিয়েছে। কেউ নেই। চলে কিসে? কোনো রকমে চলে। সামান্য 2টো ধান হয় জমিতে। লোকে চিঠিপত্র আর দলিল লিখে কিছু পান, সেও আজকাল আর চোখে দেখেন না। তিনি কি জায়গা দেবেন? তিনি তো আমার শ্বশুরের সঙ্গে এক সংসারে ছিলেন না। তিনি পৃথক হয়েছিলেন অনেক দিন আগে, আমার বিয়েরও আগে। আপনার স্বামীর বাড়িঘর নিশ্চয়ই আছে? খোলার বাড়ি ছিল, মাটির দেওয়াল। এতদিন আমরা বিদেশে, বাড়িঘরের অবস্থা কীরকম আছে কি জানি। সব তথ্য সংগ্রহ করে এসে আবার পরামর্শ করতে বসি আমরা। এখানে রাখলে দেখাশুনো করবে কে? তাছাড়া জায়গা ভালো না। হাটবাজার করে এনে দেবে এমন লোক নেই। উঁকি মেরে কেউ দেখবে না। অনেক ভেবে জেঠ শ্বশুরকেই টেলিগ্রাম করা গেল। আমি বললাম, তাতে ফল কী হবে? তার কি মাথা ব্যথা পড়েছে? তিনি ছুটে আসবেন কোন দুঃখে? মিস্টার খাস্তগির বললেন, তবে কি সৎমাকে খবর দেবেন? তার দায় পড়েছে উত্তর দিতে। আপনি কি বলেন? আমার মাথায় কিছু আসছে না। চলুন, এখান থেকে মেয়েটিকে আমরা ডাক বাংলোয় নিয়ে যাই। এখানে একদিনও রাখা চলবে না, জায়গা খারাপ। বাড়িওয়ালাকে ডেকে জানা গেল 20 টাকা বাড়ি ভাড়া বাকি। মুদির দোকানেও টাকা 20, এই গেল 40 টাকা নগদ। তারপরে শ্বশুরবাড়ি পাঠানোর খরচ টাকা 15। হাতে কিছু দেওয়া দরকার শ্রাদ্ধের খরচের জন্যে,
100 টাকা। মোটরে করে বিকেলে মেয়েটিকে ডাক বাংলোতে আনা গেল। জিনিসপত্র সামান্যই ছিল। গরুর গাড়িতে ডাক বাংলোয় পৌঁছবার ব্যবস্থা করে দেওয়া গেল। ওদিকের ঘরটি ওদের জন্যে ঠিক করে হবিষ্যের ব্যবস্থার জন্য লোক পাঠানো গেল ভজুডির বাজারে। গ্রাম থেকে একটি স্ত্রীলোক ঠিক করা গেল শৈলবালার কাছে দিনরাত থাকবে। 2 দিন 3 দিন কেটে গেল। কাকস্য পরিবেদনা। না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। টেলিগ্রামের জবাব এলো না কোথাও থেকেও। মিস্টার খাস্তগির বললেন, পুরুলিয়ায় হিন্দু মহাসভার সেক্রেটারি ললিতবাবুকে একবার খবর দেওয়া যাবে? এ যে বিষম দায় পড়া গেল। মিস্টার মিশ্র বললেন, আমাদের ডাকবাংলোয় থাকবার মেয়াদও ফুরিয়ে এসেছে তো, আমরাই বা ওকে নিয়ে এখন কি করি? আমি বললাম, অনাথ আশ্রম আছে না একটা ওখানে, বা এই রকম কিছু? মিস্টার খাস্তগির বললেন, খ্রিস্টান মিশনারিদের। সে কথা বাদ দিন একেবারেই। মহা ভাবনায় পড়া গেল। কারো মাথায় আসছে না কিছু। পরের মেয়ে নিয়ে এসে যে বিষম বিপদ দেখছি। শৈলবালা বেশ সেবা পরায়ণা। আমাদের জন্য চা করে পাঠিয়ে দেয়, খাবার করে, ডাকবাংলোর রান্নাঘরে গিয়ে নিজে রান্নার তদারক করে, আর সব সময় যেন কাঁদে। ওর ওপর নিষ্ঠুর হওয়া যায় না। একটা কিছু উপায় করতে হবে ওর। অথচ কীভাবে কেউ বুঝতে পারছি না। আরও 3 দিন কেটে গেল। বিদেশে আমরা এমন কিছু বেশি টাকা নিয়ে বেরোইনি। এখন শৈলবালার কি করা যায়? আমরা ডাকবাংলো থেকে চলে গেলে ওর উপায় কি হবে? কোথায় রেখে যাব ওকে? দিই বা কোথায় পাঠিয়ে? এখানে বেশি দিন রাখাও যায় না। কে কি বলবে? মাঝগ্রামের এক বৃদ্ধ বৈষ্ণবের পরামর্শে আমরা তার সঙ্গে শৈলবালাকে তার জেঠ শ্বশুরের কাছে পাঠিয়ে দিলাম। হাতে সামান্য কিছু টাকাও দিয়ে দিলাম ওর স্বামীর শ্রাদ্ধ শান্তির জন্যে। এই 6-7 দিন ওর ডাকবাংলোর ঘরটাতে একটা ছোটোখাটো সংসার পেতে বসেছিল। যাবার সময় বড় কান্নাকাটি করতে লাগল। তার যেন যাবার ইচ্ছে নেই। সে কি সত্যিই ভেবেছিল চিরকালের আশ্রয় হবে ওর এই ডাকবাংলোয়, পথিপার্শ্বের ডাকবাংলোয়, যে আশ্রয় ওর স্বামীর ঘরে পেলে না? শৈলবালা ওর পোটলা পুটলি নিয়ে মোটরে উঠছে। মোটরে ওকে বলরামপুর পাঠানো হবে, সেখান থেকে ট্রেনে উঠবে। সন্ধ্যাবেলা পঞ্চমীর জ্যোৎস্না পড়েছে মাঠাবুড়ো শৈলশ্রেণীর শালবনে। করঞ্জা ফুলে তেমনি মিষ্টি সুবাস বাতাসে। সেদিন নাগটিটারের বনে শোভানদীর তীরের বনভূমিতে যেমন পেয়েছিলাম, মাদুল বাজছে মাঝগ্রামের মহুয়া মদের ভাটিতে। কেমন জীবনের মধ্যেও যাচ্ছে, কে ওকে আশ্রয় দেবে, এসব কথা মনে না উঠে পারল না। চলে গেল ওদের মোটর। পরদিন সকালে মিস্টার সরকার এসে হাজির। আমরা বললাম, কি মনে করে হঠাৎ যে? না, ওখানে আসব না। উপানন্দ মণ্ডলের ব্যাপারে বুঝলাম যে এখানে চাকরি পোষাবে না। ফ্যামিলি না নিয়ে থাকলে আমার চলবে না, আর আনলে তো অমন বিপদ সবারই হতে পারে। আজই রিজাইন দিয়ে দেব অমন জায়গার চাকরিতে। মিস্টার সরকার সেই দিনই পুরুলিয়া চলে গেলেন। তাকে বলে বুঝিয়ে কিছুতে রাখা গেল না।